নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটা গ্রাম বাংলায় ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প লেখক সুকান্ত মাইতির কলমে তিন রাস্তার মোড়ে সেই অভিশপ্ত বটগাছ। শুরু করছি আজকের গল্প। আমাদের গ্রামের নাম শান্তিপুর হলেও গ্রামের একদম উত্তর প্রান্তে তিন রাস্তার মোড়ে তো আজও শান্তি নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড পুরনো বটগাছ। কত বছর বয়স তার কেউ জানে না। গাছের শিকড়গুলো সাপের মতো মাটির উপরে বিছিয়ে থাকে, আর ঝুড়িগুলো এমনভাবে ঝুলে আছে যেন একদল জটাধারী সন্ন্যাসী অদ্ভুত কোনো তপস্যায় মগ্ন। গ্রামের মানুষের বিশ্বাস, এই বটগাছে শুধু পাখিরা থাকে না, থাকে এমন কিছু যা দিনের আলোয় অদৃশ্য আর রাতের অন্ধকারে ভয়ঙ্কর। গল্পটা আমার বন্ধু রতনের। রতন এই শহরেরই যুবক। ছোট থেকে সে শহরেই মানুষ হয়েছে। ভূত প্রেত এসবই তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। সেবার পুজোর ছুটিতে সে গ্রামে এসেছিল। আমরা তাকে সাবধান করেছিলাম, রাতের বেলা ওই বটগাছের মোড়ে কখনোই যেন যাবি না। রতন হা হা করে হেসে উঠে বলল, দূর, বিজ্ঞান এখন কোথায় পৌঁছে গেছে, আর তোরা এখনো বটগাছের ভূত বিশ্বাস করছিস? এক শনিবার রাতে রতন পাশের গ্রাম থেকে যাত্রাপালা দেখে ফিরছিল। ফিরতে ফিরতে রাত প্রায় 1টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রতনের হাতে একটা ছোট্ট টর্চ। একটু কুয়াশার কারণে তার আলোর বেশি দূরে যাচ্ছে না। যখন সে তিন রাস্তার মোড়ে এসে পৌঁছল, তখন থেকেই পরিবেশটা কেমন যেন বদলাতে শুরু করলো। বাতাসের বেগ হঠাৎ কমে গেল, আর এক অদ্ভুত পচা গন্ধ তার নাকে এলো, যেন অনেক দিন ধরেই কোনো কিছু পচে আছে। রতন নিজেই সাহস সঞ্চয় করে জোরে জোরে হাঁটতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতটাই জোরে হাঁটছে, মনে হচ্ছে বটগাছটা ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে না, বরং সে বরাবর এক জায়গায় ফিরে আসছে। এর কাছে কেউ একদম ফিস ফিস করে বলল, যাবি কোথায়? বড্ড দেরি করে ফেলেছিস। রতন চমকে উঠে চারপাশে টর্চ মারল। কেউ নেই, শুধু বটগাছের ঝুড়িগুলো বাতাসে দুলছে। কিন্তু না, কোথাও তো বাতাস নেই, তাহলে ঝুড়িগুলো নড়ছে কেন? ভালো করে লক্ষ্য করতেই দেখলো রতনের গা রক্তে হিম হয়ে গেছে। দেখলো এক লম্বা কালো কুচকুচে হাত, যার নখগুলো অন্তত 1 ইঞ্চি লম্বা, একটা ঝুড়ি ধরে দোল খাচ্ছে।
রতন দৌড়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে দিয়েছে। এমন সময় গাছের উপর থেকে একটা ফিলফিলে হাসি শব্দ ভেসে এলো। উপরের দিকে টর্চ মারতেই রতন দেখল গাছের মগডালে একটা মেয়ে বসে আছে। পরনে তার সাদা শাড়ি, কিন্তু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মেয়েটার পা দোলাচ্ছে, তার পা হাঁটু থেকে উল্টে ঠিক মুড়ে আছে। রতন ভয়ে আর্তনাদ করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। সে দেখল গাছ থেকে নামছে আরো অনেকগুলো ছাওয়া। কেউ ছোট, কেউ অস্বাভাবিক লম্বা। তারা রতনকে ঘিরে গোল হয়ে নাচছে আর নাচতে শুরু করলো। তাদের চোখের মনি নেই, শুধু সাদা, কোটার থেকে আগুনের মতো লাভা বেরোচ্ছে। বট গাছের একটা বিকাশ ঝুড়ি হঠাৎ সাপের মতো রতনের গলা জড়িয়ে ধরল। রতন ছটফট করতে লাগলো। তার মনে হলো তার দম ঘুটিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে সে মনে মনে তার ঠাকুমার বলা কথাগুলো স্মরণ করলো। বিপদে পড়লে ইন্দ্রদেবকে ডাকিস। রতন মনে মনে ভগবানকে ডাকতে শুরু করলো, উদ্ধার করো ভগবান, উদ্ধার করো। হঠাৎ একটা বিকট চিৎকার দিয়ে ছায়াগুলো মিলিয়ে গেল। রতন অদ্ভুতভাবে সেই ছায়াগুলো দেখার চেষ্টা করলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। রতন অনুভব করলো তার গলার বাঁধন আলগা হয়ে গেছে। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রাণপণে দৌড় দিল। বাড়ির কাছে এসে সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন তার উদ্ধার করে। রতনের গলায় কালশিটে দাগ পড়ে গেছিল, আর 3 দিন তার তীব্র জ্বর ছিল। জ্বরের ঘোরে সে শুধু একটাই কথা বলছিল, ওরা আমাকে ছাড়বে না, ওরা ছাড়বে না, ওরা আমাকে ডাকছে, উদ্ধার করো ভগবান, আমাকে উদ্ধার করো, ওরা আমাকে ছাড়বে না। সেই ঘটনার পর রতন আর কখনো ওই গ্রামে ফিরে যায়নি। এমনকি রাতে একা রাস্তায় যখন সে একা একা যায়, সে টর্চ লাইট ব্যবহার করত। আজও যদি আপনি অমাবস্যার রাতে সেই 3 রাস্তার মোড়ে যান, তবে দেখতে পাবেন বট গাছের ঝুড়িগুলো এমনি নড়ছে, আর কানের আশেপাশে কে যেন ফিস ফিস করে বলছে। সেই গাছ আজও জীবন্ত, আর সেই অদ্ভুত এক শব্দ, আয়, ফিরে আয়, ফিরে আয়। গ্রামের মানুষ বলে ওটা শুধু একটা গাছ নয়, ওটা হলো বৈদ্যুতিক আত্মার আনাস্তা। তাই সাবধান, রাতের অন্ধকারে ওই বট গাছের ছায়াও মাড়াবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো।
আমার গল্পটি কেমন লাগলো আজ কমেন্টে জানাবেন। আর আমার কোনো সাবস্ক্রাইবারের কোনো গল্প ভালো লেগে থাকলে আমাকে মেল করবেন, সেই গল্প আমি আমার ভয়েসের মাধ্যমে শোনানো